আমি মুখ্যমন্ত্রী যাওয়া সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনটা একটু ঘুরিয়ে শুরু করতে বাধ্য হলাম, কারণ আজ আইপ্যাকের অফিসে ইডি হানা এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া নিয়ে রাজ্য রাজনীতির বাজার গরম। দেখলেন রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নীতিজ্ঞানের পাঠ পড়ালেন। তিনি বলছেন যে যেখানে দেশের স্বাধীন স্বতন্ত্র একটা সংস্থা তদন্ত করছে সেখানে রাজ্যের সাংবিধানিক পদে বসে থাকা একজন ব্যক্তি মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের পৌঁছে যাওয়াটা দেশের সংবিধানের অবমাননা। আচ্ছা, তাহলে নারদাতে টাওয়ালে মুড়ে টাকা নিয়ে ইডিকে কি কোঅপারেট করতে উনি গোষ্ঠী সমেত দল ছেড়েছিলেন 2021-এর আগে? 2021-এর পরে যখন নারদা স্টিং অপারেশন মামলায় সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় সহ সমস্ত অভিযুক্তকে ইডি গ্রেপ্তার করেছিল, তখন কেবলমাত্র এই শুভেন্দু অধিকারীকে না গ্রেপ্তার করে ইডি স্বাধীন স্বতন্ত্র সংস্থা হিসাবে বাংলার মানুষের সামনে কোন নিদর্শন রেখেছিল? অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানের মতো ইডির খাতায় দাগি অভিযুক্ত দুর্নীতিগ্রস্তরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে তাদের বিরুদ্ধে কেবলমাত্র তদন্ত বন্ধ করা নয়, তাদের মামলা ক্লোজ করে দিয়ে এই ইডি এই ভারতবর্ষের মানুষের সামনে কোন নিরপেক্ষতার নিদর্শন রেখেছিল? আইপ্যাকের অফিসে ইডি হানা দিয়েছে, তল্লাশি করছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী, যার সঙ্গে আইপ্যাকের গাঁটছড়া রয়েছে, যে আইপ্যাক তার সহকারী সংস্থা হিসেবে কাজ করে। সেখানে গিয়ে যদি ইডির কোনো রকম তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে ঠিক করেছে কি ভুল করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে যাওয়াটা নৈতিক কি অনৈতিক, সাংবিধানিক কি অসাংবিধানিক, কে জ্ঞান দিচ্ছে? একজন ইডির খাতায় অভিযুক্ত দাগি আসামি। আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। कैसा लगा मेरा मजाक? আর ক্রোনোলজিটা বুঝুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইডির বিরুদ্ধে প্রশ্ন করছে, ইডিকে প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে কে? ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য। ঠিক যেমন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করলে রে রে করে উঠে ঝাঁপিয়ে পড়ছিল এই ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা, এবং এসআইআর শুরুর আগের থেকে এই এসআইআরকে কোলের ছেলে করে, নির্বাচন কমিশনের কাজকে কোলের ছেলে করে যেভাবে এই ভারতীয় জনতা পার্টি প্রচার চালিয়েছিল গোটা বাংলা জুড়ে, তাতে তো বাংলার মানুষ স্বাভাবিক বুঝে গিয়েছিল, সহজে বুঝে গিয়েছিল আসলে এই এসআইআরটা ভারতীয় জনতা পার্টির নাড়ানো কলকাঠি, ভারতীয় জনতা পার্টি কলকাঠি নাড়িয়ে এসআইআর করছে। আর ঠিক একই রকমভাবে নির্বাচন এলে এই পশ্চিমবাংলায় ইডি সিবিআইয়ের যে মর্নিং ওয়াক বাড়ে তা বিগত কয়েকটা নির্বাচন দেখে এই পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে। বিগত কয়েকটা নির্বাচনের আগে যেভাবে এই বাংলায় শাসক দলের বিরুদ্ধে ইডি সিবিআই অ্যাক্টিভ হয়েছে, তৎপর হয়েছে এবং তাদের গ্রেপ্তার করেছে, কিন্তু আবার তাদের ছেড়ে দিতেও বাধ্য হয়েছে, কাউকে কোনোভাবে অভিযুক্ত বলে গ্রেপ্তার করে রাখতে পারেনি, আটকে রাখতে পারেনি, তাতে করে বাংলার মানুষ ও বুঝে গিয়েছে আসলে এই আজকের যে ইডি হানাটা হলো আইপ্যাকের অফিসে তা সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির কলকাঠি। আমি মনে করি এটা ক্রাইম, একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে, তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাত সকালে ছুটে গিয়ে তার দলের নথি চুরি করছে, ইডি সিবিআই নথি হাতাচ্ছে এবং তার আগামী দিনের রণকৌশল হাতিয়ে নেওয়ার জন্য তার দপ্তরে ইডি সিবিআই আক্রমণ করেছে, তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকের ডিভিডেন্ড পেয়ে গেল। আজকের ন্যাশনাল মিডিয়া আপনারা খুলে দেখুন, প্রত্যেকটা জায়গায় চর্চা হচ্ছে
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের স্ট্র্যাটেজি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নথি হাতানোর জন্য ইডি সিবিআই হানা দিয়েছে। पश्चिम बंगाल में विधानसभा चुनाव से पहले कोलकाता में आईपैक के प्रमुख प्रतीक जैन के ठिकानों पर ईडी की छापेमारी से सियासी माहौल गर्म है। इस कार्रवाई के बीच मुख्यमंत्री ममता बनर्जी का खुद मौके पर पहुंचना कई सवाल खड़े करता है। ये घटना सिर्फ एक जांच तक सीमित नहीं दिखती, बल्कि इसके राजनीतिक मायने भी निकाले जा रहे हैं। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদাররা এই মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামার পর যেভাবে রে রে করে ইডির পাশে দাঁড়িয়ে গলার শিরা বাঁকাতে শুরু করলো, তাতে তারা আরো একবার প্রমাণ করে দিল যে আসলে ভারতীয় জনতা পার্টির উঙ্গুলি হিলনে ইডি সিবিআই কাজ করছে এবং নির্বাচন এলে ভারতীয় জনতা পার্টি তার নিজের ধকে নিজের দমে এই পশ্চিমবাংলায় জিততে পারে না। সে কারণে এই সমস্ত স্বাধীন স্বতন্ত্র সংস্থাগুলোকে তাদের বোলের চাল হিসাবে এবং নির্বাচনী সহায়ক হিসাবে ব্যবহার করে। কিন্তু টাকা অ্যাকাউন্টে এবং নগদে নিয়েছেন। আমার জায়গাও বিক্রি করেছেন উনি নিজে রামনগর ব্লক 1-এর তৃণমূলের একজন নেতৃত্বকে যোগাযোগ করে আমার জায়গা বিক্রি করা এবং দখল পাইয়ে দেওয়া সমস্ত কিছু উনি করেছেন। টাকা উনি নিয়েছেন তখন 2.5 কোটি টাকার বেশি। হ্যাঁ, ইনি তো অনিমেষগিরি, এনাকে তো সবাই দেখেছেন, যার কাছ থেকে এই শুভেন্দু অধিকারী 2.5 কোটি টাকা নিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নাম করে এবং রাজ্যসভা বা লোকসভার টিকিট পাইয়ে দেওয়ার নাম করে। যে অনিমেষগিরি নিজে আরএসএস করে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি করে, সেই অনিমেষগিরি এই সমস্ত তথ্য সহকারে তার কাছে কোন কোন ধাপে কিভাবে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছে এবং সম্প্রতিকালে গত পরশু দিনকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি লিখেছে। সেই চিঠির কপি এই আমাদের কাছে আপনারা দেখছেন। কিন্তু তারপরেও কি ভারতীয় জনতা পার্টি সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিয়েছে? আচ্ছা, যে শুভেন্দু অধিকারীর দাদা দিব্যেন্দু অধিকারীর নাম নিয়োগ দুর্নীতি মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই সুপ্রিম কোর্টে জমা করেছে, তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিয়েছে কি ভারতীয় জনতা পার্টি? আর সেই ভারতীয় জনতা পার্টি আজকে দুর্নীতি নিয়ে কথা বলছে। আপনি আচরি ধর্ম পরের শিকায়, যে দলটার জন্ম হয়েছে দুর্নীতির পাঁকে। কারণ আরএসএস, যে আরএসএস এর না আছে কোনো রেজিস্টার, আর সে কারণে না হয় তাদের কোনো রকম অডিট, অর্থাৎ সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত একটা সংস্থা। সেই আরএসএস এর গর্ভ থেকে যে ভারতীয় জনতা পার্টির জন্ম হয়েছে এবং যে ভারতীয় জনতা পার্টির 1/3 এমপি, 75% এমপি দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল মামলা রয়েছে। তারা আজকে দুর্নীতির বিরুদ্ধে ভারতবর্ষের মানুষকে জ্ঞান দেবে, দুর্নীতির বিরুদ্ধে ভারতবর্ষের মানুষকে নীতিজ্ঞান শেখাবে, বিরোধী রাজনৈতিক দলগুলোকে সংবিধানের পাঠ পড়াবে। দেখুন, প্রতীক জৈনের দপ্তর আইপ্যাকে ইডি রেড করেছে এবং যেহেতু সে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি সহকারী সংস্থা হিসাবে কাজ করে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তার দলের বিভিন্ন নথিপত্র সেখানে রয়েছে সেগুলো আনতে। তো সেটা আনতে গিয়ে যদি কোনোভাবে তিনি ইডির কাজে বাধা দিয়ে থাকেন তো তার বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাপোলজি আছে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের সামনে তা প্রেস করবে। অলরেডি শুনতে পাচ্ছি মামলা দায়ের হয়ে গিয়েছে। কিন্তু আজকের সারাদিন যেভাবে ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারী যুধিষ্ঠির সেজে গলার শিরা ফোলালো, তাতে মনে হচ্ছে তুলসীতলায় দিয়ে বাতি, উনি এখন সাচ্চে সতী। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, না হলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। অমিত শাহর বার্তার পর সক্রিয় হয়ে ময়দানে ঝাঁপিয়েছেন দিলীপ ঘোষ। তারপর প্রথম জনসভা নদিয়ার রানাঘাটে। সেই সভা থেকে সুর চড়ালেন, আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। হ্যাঁ, উনি মন্ত্রী হবেন। অমিত শাহর ডাকে ধোবিঘাট থেকে ফিরে ওনার মনে মন্ত্রী হওয়ার বাসনা জেগেছে। জায়গাটাই স্বাভাবিক, কারণ বর্তমানে বঙ্গ বিজেপির যে রাজ্য কমিটির তালিকা প্রকাশ হয়েছে তাতে তো ওনার চিরশত্রু শুভেন্দু অ্যান্ড শুভেন্দু কোম্পানি, অর্থাৎ শুভেন্দু বাবু ও শুভেন্দু বাবুর তৈলমর্দনকারী বলে বঙ্গ বিজেপিতে যারা পরিচিত তাদের একজনেরও নাম নেই, এমনকি সুকান্ত মজুমদারেরও নাম নেই। নাম রয়েছে সমস্ত পুরনো বিজেপি নেতাকর্মীদের যারা আবার কামব্যাক করছে। এই সেই তালিকা ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ শুভেন্দু অধিকারীর সঙ্গে যে সমস্ত নেতারা দল বদল করেছিল এবং শুভেন্দু অধিকারীর ডায়ে বায়ে যারা বর্তমানে ঘুরে বেড়ায় তাদের একজনেরও নাম নেই। আর যা নিয়ে বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে চরম ক্যাচাল, চরম কোন্দল। কারণ উনি অনেক কষ্ট করে বিজেপিতে এসে বিজেপির মধ্যে দাদার অনুগামী তৈলমর্দনকারী বলে একাধিক উপদল তৈরি করেছিল, যাদের একজনেরও ঠাঁই জুটল না এই নতুন রাজ্য কমিটিতে। এবং যে রাজ্য কমিটি আগামী 2026 বিধানসভা নির্বাচন পরিচালনা করবে, অর্থাৎ একেবারে স্পষ্ট পরিষ্কার আগামী 2026 বিধানসভা নির্বাচন পরিচালনা এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উনি
এবং ওনার কোনো তৈলমর্দনকারী অর্থাৎ ওনার ডায়ে বাঁয়ে কারোর কোনো ভূমিকা থাকছে না, তা এই রাজ্য কমিটির তালিকা প্রকাশ করে অমিত শাহ, ভারতীয় জনতা পার্টি, জেপি নাড্ডা এবং সুনীল বানসাল স্পষ্ট ও পরিষ্কার করে দিয়েছে। কারণ বিগত 2024 লোকসভা নির্বাচনে ওনার হাতে পিঠে ভাগের খুন্তি ধরিয়ে ভারতীয় জনতা পার্টি এই বাংলায় যে ঝটকা খেয়েছিল, 18 থেকে একেবারে 12 নেমে দাঁড়িয়েছিল, তাতে অমিত শাহ স্পষ্ট বুঝে গিয়েছে উনি কেবল গর্জাতে পারে, ওনার দ্বারা বর্ষণ সম্ভব না। আর তাই ওনার দ্বারা যে কাজটা হয়, গর্জানোর কাজটাই আগামী 2026 বিধানসভা নির্বাচনে ওনার জন্য অমিত শাহ বরাদ্দ করে দিয়েছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী থাকছে না রাজ্য কমিটিতে, অর্থাৎ নির্বাচনী ভূমিকায় কোনো রকম থাকছে না। শুভেন্দু অধিকারীর কাজ হচ্ছে কেবলমাত্র প্রচার করা। আর 2020-তে যে শুভেন্দু অধিকারীকে মুখ করে বঙ্গজয়ের স্বপ্ন দেখেছিল ভারতীয় জনতা পার্টি, যে শুভেন্দু অধিকারীর হাতে 2024 লোকসভা নির্বাচনে সম্পূর্ণ ব্যাটন ছেড়ে দিয়েছিল অমিত শাহ, জেপি নাড্ডারা, সেই শুভেন্দু অধিকারীকে যখন এই 2026 বিধানসভা নির্বাচনে কোর কমিটি থেকে বার করেছে, অর্থাৎ রাজ্য কমিটি থেকে বার করেছে, তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর ওনার যে দায়িত্বটা দিয়েছে, গর্জানোর দায়িত্বটা, তা যদি উনি ঠিকঠাক পালন না করে, তাহলে নির্বাচনের পর ওনার পিছনে জোড়া পদাঘাত সহযোগী ওই রেজ্জাক মোল্লার ডায়লগ, হেলে ধরতে পারে না কেউটো ধরতে এসেছে, ওনাকে নিঘাত অমিত শাহ শোনাবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।